হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি হুমায়ুন আয়েশা আছি আপনাদের সাথে আমার ভৌতিক চ্যানেল বড়ইতলা ভূত 83 থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আর আমি চাই আপনারাও ভালো থাকেন, কারণ আপনারা ভালো থাকলেই তো আমি ভালো থাকবো, আর আমরা ভালো থাকলেই তো সারা জগৎ ভালো থাকবে। তো আমরা যেমনই থাকি না কেন চেষ্টা করব ভালো থাকার। যাই হোক, আমি আজকে আপনাদের একটা গান শোনাই। গানটা শুনে দেখেন কেমন লাগে। আজি ঝড়ে রাতে তোমার অভিশাপ পরাণে সখা হে বন্ধু আজি ঝড়ে। এমন এক ভয়ানক অদৃশ্য স্টেশনে নিয়ে যাব যেখান থেকে আপনারা অনুভব করবেন যে সে সময়টা কতটা অস্বস্তিকর এবং ভয়ানক ছিল সেই মানুষটার জন্য যে মুখোমুখি হয়েছিল সেই রাতের। আজকের ঘটনা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে, তাই আপনাদেরকে বলছি আপনারা জানালাটা খুলে বিছানায় চাদর মুড়ি দিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে গুটিসুটি হয়ে বসে আমার সাথে চলুন সেই ভয়ানক ভূতের স্টেশনে। আর আচ্ছা, আরেকটা কথা, গান কেন শোনালাম? এই গানের সাথে আমার একটা ভয়ানক রাত্রি যা আপনাদের সাথে একদিন শেয়ার করব। এই গানটার সাথে জড়িয়ে আছে সেই আতঙ্কিত রাত্রের কথা। তো সেটা না হয় আরেকদিন শোনানো যাবে। আজকে এই ভয়ঙ্কর এক রাত্রি ঘটনায় আমরা চলে যাই। গাড়ি থেকে যখন স্টেশনে নামি, রাত তখন ঠিক 1টা বাজে। যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটি আবার চলতে লাগলো। সঙ্গে থাকা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে এগিয়ে গেলাম। ভেতরে ঢুকতে দেখি সেখানে একজন লোক বসে আছে। উনি হয়তো স্টেশন মাস্টার হবে। তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম এখান থেকে রসুলপুর কত দূরে। তিনি উত্তর দিলেন, এখান থেকে রসুলপুর 6 কিলোমিটারের রাস্তা, কিন্তু এত রাতে এখান থেকে রসুলপুর যাওয়ার কোনো ভ্যান পাওয়া যাবে না, তাই রাতটা আপনাকে কষ্ট করে এই স্টেশনেই কাটাতে হবে। তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে গেলাম। আমি বাইরে এসে দেখি সত্যি সত্যি চারপাশটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, কোনো মানুষজন নেই চারিপাশে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই ওয়েটিং রুম। সেখানে গিয়ে একটি চেয়ারে বসলাম। তারপরে চিন্তা করলাম কোনো মতে সত্যি তো আজ রাতটা এখানেই কাটিয়ে দিতে হবে। কাল
সকালে না হয় রসুলপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে। স্টেশন মাস্টার তো তাই বলল, রাতে এখানে কোনো ভ্যান পাওয়া যাবে না। তারপর আমার চোখ গেল দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে। তাকিয়ে দেখি রাত তখন 1:30 বাজে। চোখে একটু একটু ঘুমও আসছে, তাই চোখটা বন্ধ করে বসে রইলাম। হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত। এসে বলে, স্যার, ও স্যার, কই যাইবেন? আমি রসুলপুর যাব, কিন্তু কেন বলো তো? ও আচ্ছা, আমার নাম মতি, আমি এই এলাকায় ভ্যান গাড়ি চালাই। ও তাই নাকি? আচ্ছা, তুমি কি রসুলপুর যাবে? হ্যাঁ স্যার, যাবো না কেন, চলেন। মনে মনে চিন্তা করতে লাগলাম, কষ্ট করে স্টেশনে রাত কাটানোর চেয়ে গন্তব্যে চলে যাওয়া অনেক ভালো। তাই ব্যাগটা কাঁধে হাতে নিয়ে বললাম, চলো মতি। হাঁটতে হাঁটতে মতির ভ্যান গাড়ির সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকেই ভ্যানের উপর বসে আছে। লোকটির সমস্ত শরীর চাদর দিয়ে ঢাকা, চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। আমি কোনো কথা না বাড়িয়ে লোকটার পাশে গিয়ে বসে পড়লাম। তারপরে মতি ভ্যান গাড়ি চালাতে শুরু করে দিল। কিছু দূর আসার পরে আমরা একটি মাটির রাস্তায় উঠলাম। সেই রাস্তার দুই পাশে ছিল বিস্তীর্ণ ধান ক্ষেত। যত দূরে চোখ যায় শুধু হলুদ পাকা ধানের হাসি। মাঝে মাঝে রাস্তায় দুই পাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে। আর খরার মৌসুমে চাষাবাদের জন্যে এক পাশে একটি খালও খনন করা আছে সেখানে। আকাশে হালকা চাঁদের আলো, তারপরেও চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আশেপাশে কোনো জনবসতি নেই, তাই চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। তবে মাঝে মাঝে দূর থেকে একটি খ্যাকশিয়ালের ডাক কানে ভেসে আসছে। কার্তিক মাসের শেষের দিকের রাত, তাই হালকা শীত শীত অনুভব করছি আমি। মাঝে মাঝে হিমেল একটা হাওয়া এসে শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে, তাই ব্যাগ থেকে জ্যাকেটটা নিয়ে গায়ে জড়িয়ে নিলাম। একটু পরে মতি জিজ্ঞাসা করে, স্যার, রসুলপুর আপনার কে থাকে? রসুলপুর আমার এক বন্ধুর বাড়ি। কিছুদিন পরে ওর ভাইয়ের বিয়ে, তাই বিয়ে খেতে যাচ্ছি। ও আচ্ছা। মাঝপথে আসার পরে মতি বলল, স্যার, আপনারা একটু বসেন, আমি একটু আসি। বুঝতে পারলাম সে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে। মতি পেছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তা থেকে নিচে নেমে গেল। তাকে আর দেখা যাচ্ছে না। অনেকক্ষণ বসে থেকে আমার কোমরের ব্যথা ধরে গেছে, তাই চিন্তা করলাম ভ্যান গাড়ি থেকে নেমে রাস্তায় একটু হাঁটাহাঁটি করি। অনেক সময় হয়ে গেল, কিন্তু মতি তো এখনো ফিরছে না। আমি তখন তার নাম ধরে ডাকতে লাগলাম, কিন্তু
কোনো উত্তর পেলাম না। আমার মাঝে কেমন যেন একটা টেনশন কাজ করতে শুরু করলো। কিন্তু অবাক হলাম, আমার পাশে বসা লোকটির কোনো সাড়া শব্দ নেই তখনও। চুপচাপ সে বসে আছে। ব্যাগ থেকে তখন টর্চ লাইটটা নিয়ে আমি আস্তে আস্তে ওই দিকে গেলাম যেদিকে মতি প্রকৃতির ডাক সারাতে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না। আস্তে আস্তে আরও একটু সামনে গেলাম। হঠাৎ লক্ষ্য করলাম খালের পাশে কার যেন একটা লাশ পড়ে আছে। কাছে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এ কি? এটি তো মতির লাশ। কে ওকে মেরে গলা কেটে হত্যা করে রেখে গেল, আর সে রক্ত গড়িয়ে খালের জলে মিশে জলটাও লাল টকটকে হয়ে গেছে। এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাছ থেকে কিছু একটা শব্দ হচ্ছে। এক সময় দেখলাম শব্দের তীব্রতা আরো বাড়তে শুরু করলো। বুঝতে পারলাম ধান ক্ষেতের ভেতর দিয়ে কিছু একটা এদিকে আসছে। ভয় তখন দৌড় দিয়ে ভ্যান গাড়ির সামনে চলে গেলাম আমি। কিন্তু এখানে এসে দেখি চাদর গায়ে দেয়া সেই লোকটা নাই। আমি চারপাশ ভালো করে দেখি, কিন্তু কোথাওই তাকে দেখা যাচ্ছে না। হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুরের শব্দ এদিকে আসছে, আর কুকুরগুলো দৌড়ে দৌড়ে সামনে আসছে। কুকুরগুলোকে দেখে আমি দ্রুত ভ্যানের উপর উঠে বসলাম। কুকুরগুলো ভ্যান গাড়ির সামনে এসে কান্নার সুরে ডাকতে শুরু করলো। মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে, তাই ওই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি। এমন সময় খেয়াল করলাম ওইদিকে নিচ থেকে কেউ একজন রাস্তার উপরে উঠেছে। হাতে থাকা টর্চ লাইটটি সেদিকে ধরলাম। দেখি রাস্তার উপর এক মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছে। মুখে আর পোশাকের রক্ত মাখা দাগ, চোখ যেন জল জল করছে তার। এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে আমার দিকে। লোকটিকে দেখে কুকুরগুলো সামনের দিকে এক দৌড় দিল। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। চিন্তা করলাম ভাগ্যে যা আছে হবে। আমি ব্যাগটা হাতে নিয়ে এক দৌড় দিলাম। দৌড়ে ঠিক রাস্তার মাঝামাঝি দেখলাম সেই ভ্যানে যে লোকটা বসেছিল চাদর মুড়ি দিয়ে, সে এখান থেকে যাচ্ছে। আমি তাকে দেখে খানিকটা সাহস পেলাম। তার সামনে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কোথায় ছিলেন? এতক্ষণ আপনাকে দেখলাম না, সব জায়গায় তো আপনাকে খুঁজেছি। আপনি কি জানেন মতিকে কেউ একজন খুন করে গলা কেটে নদীর সামনে ফেলে দিয়ে গেছে? লোকটি তখন বলল, ও আচ্ছা তাই নাকি? এই প্রথম আমি সেই লোকটির আওয়াজ শুনতে পেলাম। তার পরপরই লোকটি চাদর খুলে আমার দিকে তাকালো।
আমি যা দেখলাম তা দেখার জন্য সামান্য প্রস্তুত ছিলাম না। কি করে সম্ভব? যাকে কেটে মেরে ফেলে দেওয়া হয়েছে সেই লোকটি আমার সামনে আমার সাথে কথা বলছে। এটা কি করে সম্ভব? আমি চারিদিকে একবার ঘুরে তাকালাম। চারপাশ অন্ধকার, সে কুকুরগুলোও আর নেই। এখন তো আমি শুধু একা, আর আমার চারপাশে আতঙ্ক ছাড়া কিছু নেই। আমি তখন ভয়ে আতঙ্কে কি করব ঠিক বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি এখনই মাথা ঘুরিয়ে পড়ে যাব, আমি অজ্ঞান হয়ে যাব। আমার বারবার এমনই মনে হচ্ছিল। তারপর কি হলো আমি কিছুই জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার বন্ধুর বাড়ি। আমার বন্ধু আর তার বড় ভাই আমার পাশে বসে আছে, আর ওদের বাসারই কেউ একজন আমার মাথায় পানি ঢেলে দিচ্ছে। ঠিক বুঝতে পারলাম না কি হলো আমার সাথে। তখন ওকে জিজ্ঞাসা করতে ও বলল সে আমাকে রাস্তা থেকে তুলে এনেছে। তারপর ও আর কোনো কিছুই আমাকে বলতে ইচ্ছুক ছিল না। আমিও আর ওকে প্রশ্ন করিনি, কারণ আমি যদি প্রশ্ন করি তাহলে হয়তো অদৃশ্য অনেক কিছুই আমার সামনে চলে আসবে। তাই ভাবলাম যা স্বপ্ন ভেবে ভুলে গিয়েছি তা স্বপ্নেই থাক। ঘটনাটি এ পর্যন্তই। যদিও হয়তোবা আপনাদের মনে হতে পারে এমন ঘটনা কি আসলেই আমাদের সাথে ঘটতে পারে? হ্যাঁ, পারে। এমন কোনো নির্জন স্থানে যদি আপনি যান যেখানে আপনি ছাড়া আর আপনার অচেনা দুজন মানুষ ছাড়া কেউ সেখানে নেই, তখন আপনি কি করে বুঝবেন যে তারা দুজন মানুষ? তাই আপনারা যখন ঘর থেকে বের হবেন অবশ্যই সেফ থাকার চেষ্টা করবেন, কারণ আমাদের চারপাশে অদৃশ্য অনেক কিছুই ঘুরে বেড়ায়। আজকের গল্প এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের কাছে এমন কোনো ঘটনা থাকে যা সত্য ঘটনা অবলম্বনে বা আপনাদের কারোর সাথে ঘটেছে এমন কোনো ঘটনা, তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের ঘটনাগুলো আপনাদের ইচ্ছেই বলার চেষ্টা করব। আর একটা সাবস্ক্রাইব তো অবশ্যই আশা করতে পারি। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভূতের রাজ্যে, যেখানে আছে বৃষ্টি ভেজা রাত, রবীন্দ্রনাথের গান, একটা ইজি চেয়ার, তার পাশে দক্ষিণের জানালার পর্দার পাশে কিছু একটা যা ঘটেছিল আমার সাথে, ঠিক সেই ঘটনা নিয়ে পরবর্তী সময় আমি আপনাদের সাথে আবার আসবো।